অরুণোদয় কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই অনেক স্বাগত। আজকে আমরা বৃত্তের পরিধির যে চ্যাপ্টারটা চালু হয়েছিল আজকে তার লাস্ট পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে এর আগে আমরা 17 অব্দি অঙ্ক করেছিলাম, আজকে 8 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। তো আমরা এর আগে জেনেছিলাম যে বৃত্তের পরিধির দুটো সূত্র জেনেছিলাম, এক হচ্ছে বৃত্তের পরিধি আর এক হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। তাহলে সেটা একটু আমরা দেখে নেব। তো বৃত্তের পরিধির সূত্রটা ছিল বৃত্তের পরিধি যদি কোন একটা বৃত্তের ব্যাসার্ধটা r একক হয়, যদি কোন একটা বৃত্তের ব্যাসার্ধ r একক হয়ে যায় তাহলে সেই বৃত্তের পরিধিকে সমান আমরা জানি 2 পাই r একক। এবং বৃত্তটি যদি অর্ধবৃত্ত হয়ে যায়, অর্থাৎ যদি বৃত্তটি এই ধরনের হয়ে যায় এবং যার তারও ব্যাসার্ধটা যদি r একক হয় তাহলে অর্ধবৃত্তের পরিধি ইকুয়াল টু হচ্ছে পাই r প্লাস 2r একক। তাহলে এই দুটো আমরা সূত্র জেনেছিলাম, এখান থেকে এবার অঙ্ক স্টার্ট করব। প্রথম অঙ্কটা আছে যে একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরে সময় লাগে 20:19 অনুপাতে। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত? মানে এই ধরনের একটা বৃত্তাকার রাস্তা আছে, সেটা একবার বলেছে যে ভিতর বরাবর যাচ্ছে একবার, একবার বাইরের পথটা ধরে যাচ্ছে এবং রাস্তাটা চওড়া বলেছে সেটা হচ্ছে 5 মিটার, এইটুকু হচ্ছে 5 মিটার। তো বলেছে যে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত? তো আমরা ধরে নেব যে বৃত্তাকার রাস্তার ভিতরের যে ব্যাসার্ধটা আছে সেটা হচ্ছে 8 মিটার। তাহলে মনে করি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু r মিটার। তাহলে ভিতরের বৃত্তের ব্যাসার্ধটা যদি r মিটার হয়ে যায় তাহলে তার পরিধিটা হয়ে যাবে, অতএব ভিতরের বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই r একক। 2 পাই r একক। এবার তাহলে এই যে বৃত্তাকার যে রাস্তাটুকু আছে এটা যদি ভিতরের ব্যাসার্ধটা r মিটার হয়ে যায়, এবার আমরা জানি যে রাস্তাটুকুটা হচ্ছে 5 মিটার চওড়া, তাহলে এই যে কেন্দ্র থেকে বাইরের রাস্তা পর্যন্ত ব্যাসার্ধটা কত হয়ে যাবে? ভিতরের ব্যাসার্ধটা প্লাস বাইরে যে রাস্তাটা আছে যে যতটুকু চওড়া আছে তার দৈর্ঘ্যটা যোগ হয়ে যাবে। তাহলে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ বাইরের বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু, অর্থাৎ বাইরের বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু ভিতরের বৃত্তের ব্যাসার্ধটা প্লাস রাস্তাটুকু যতটুকু চওড়া অর্থাৎ 5 মিটার। তাহলে বাইরের বৃত্তের পরিধিটা কত হয়ে যাবে? অতএব বাইরের বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই r। r বলতে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধটা হচ্ছে r প্লাস 5 মিটার। তাহলে আমরা ভিতরের পরিধি পেয়ে গেছি, বাইরের পরিধিটা পেয়ে গেছি। এবার বলছে পরিধি বরাবর পথটা অতিক্রম করতে তার সময় লাগছে 20:19, অর্থাৎ বাইরেরটা যেটা লাগছে 20 একক, ভিতরেটা হচ্ছে 19 একক। তাহলে আমরা ধরে নেব, মনে করি বৃত্ত দুটি অতিক্রম করতে সময় লাগে
যথাক্রমে 20x একক এবং 19x একক। অর্থাৎ বাইরের যে পথ বরাবর যাচ্ছে তখন টাইম লাগছে 20x একক, ভিতরের পথ বরাবর যাচ্ছে তখন লাগছে 19x একক সময়। তাহলে অতএব এখান থেকে বলা যায় অতএব 19x একক সময়ে যায় পাই আর মিটার। তাহলে 1 একক সময়ে যায় পাই 2 পাই আর বাই 19x মিটার। তাহলে এটা হয়ে গেল ভিতরের বৃত্তটার পরিধি বরাবর। এবার বাইরেটা বরাবর যাবে তাহলে একেবারে তাহলে 20x একক সময়ে যায় 2 পাই আর প্লাস 5 মিটার। তাহলে 1 একক সময়ে যাবে 2 পাই আর প্লাস 5 মিটার। তাহলে ও যখন ভিতরের বৃত্ত বরাবর যাচ্ছে তখন তার 1 সেকেন্ডে যাচ্ছে বা 1 একক সময় যাচ্ছে এইটুকু পথ, এবং বাইরেটা যখন দিয়ে যাচ্ছে তখন তার একক সময় লাগছে এতটুকু। তাহলে নিশ্চয়ই 1 সেকেন্ডে বা 1 একক সময়ে একই যেহেতু আরোহী, তাহলে কি লাগবে একই রকম পথ অতিক্রম করবে 1 একক সময়ে একই পথ অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারবো যে এইটুকুটা ইজ ইকুয়াল টু এইটুকুটা। অর্থাৎ প্রশ্ন অনুসারে 2 পাই আর প্লাস 5 পাই 20x ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই 19x। তাহলে এখান থেকে আমরা 2 পাই আর 2 পাই কেটে দেবো, 2 পাই এখান থেকে 19x। তাহলে কত থাকে বা 20 আর ইজ ইকুয়াল টু 19 আর प्लस 19 इंटू 5 और 20 माइनस 19 টাকে সময় বাম দিকে প্লাস হয়ে যাবে माइनस इक्वल टू 19 इंटू 5 और r इक्वल टू तो गुण करने हो जाবে 4 90 তাহলে ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম 95 মিটার। তাহলে বলছে ব্যাসটা কত হবে, তাহলে ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করে দিলে ব্যাস পেয়ে যাব। তাহলে অতএব ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ইনটু 95 মিটার মিটার। তাহলে আমরা ব্যাসটা পেয়ে গেলাম, ভিতরের বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম 190 মিটার। হয়ে গেল। তাহলে এবার আছে এমসিকিউ। এমসিকিউ গুলো একটা একটা করে করতে হবে। বলি যে ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগ অনুপাতটা কত? তাহলে যে একটা ঘড়ি আছে, ঘড়িতে এই ধরনের একটা বৃত্তাকার ঘড়ি আছে,
ঘড়িতে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাতটা কত? তাহলে আমরা দেখতে হবে যে একদিনে অর্থাৎ 24 ঘন্টায় ঘন্টার কাঁটা কতবার ঘুরছে এবং মিনিটের কাঁটা কতবার ঘুরছে। তাহলে আমরা যদি দুটোরই ব্যাসার্ধ r ধরে নিই, তাহলে 24 ঘন্টায় ঘন্টার কাঁটা যতবার ঘুরছে এবং 24 ঘন্টায় মিনিটের কাঁটা যতবার ঘুরছে তার অনুপাত বের করলেই হয়ে যাবে। তাহলে তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত ইকুয়াল টু, তাহলে ঘন্টার কাঁটার ব্যাসার্ধটা যদি r হয়ে যায় তাহলে ওর টোটাল পথ অতিক্রম করছে 2 পাই r, কিন্তু 24 ঘন্টাতে ঘন্টার কাঁটাটা টোটাল ঘুরে কতবার? 2 বার, তাহলে তার সাথে 2 গুণ, এবং মিনিটের কাঁটার পরিধিটা হলো 2 পাই r, কিন্তু মিনিটের কাঁটা 24 ঘন্টা কতবার ঘুরে? 24 বার ঘুরে, মানে 1 ঘন্টা যদি একবার ঘুরে তাহলে 24 ঘন্টা তো ঘুরবে 24 বার, তাহলে ইনটু 24, তাহলে এখান থেকে কেটে যাবে, তাহলে 12 হয়ে যাবে 1:12, অর্থাৎ 1 নম্বর অপশন হয়ে গেল। বলে যে বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটি যদি ব্যাস বরাবর সোজা অতিক্রম করে তাহলে তার কত সময় লাগবে? তাহলে আমরা বৃত্তাকার একটা পার্কের ছবি এঁকে নেব। যেরকম একটা বৃত্তাকার পার্ক আছে, তো যখন ও পরিধি বরাবর যাচ্ছে এক পাক ঘুরতে তার সময় লাগছে হচ্ছে πx/100 মিনিট। তো পরিধি বরাবর এক পাক ঘুরছে মানে কি তার পরিধিটা অতিক্রম করছে আসলে। তাহলে যদি আমরা ধরে নিই যে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধটা হচ্ছে r একক, তাহলে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। তাহলে অতএব বৃত্তটির ব্যাস হচ্ছে 2r এবং পরিধি হচ্ছে 2 পাই r একক। তাহলে 2 পাই r পথটা অতিক্রম করছে তখন তার সময় লাগছে হচ্ছে πx/100 যদি লাগে, তাহলে বলছি যখন ব্যাস বরাবর যাচ্ছে অর্থাৎ 2r পথটা যাচ্ছে তখন তার কত সময় লাগবে? তাহলে আমরা ভাবে বের করব যে 2 পাই r একক যেতে সময় লাগে πx/100 মিনিট। তো বলেছি 1 একক যেতে তাহলে কত লাগবে? πx/100 ইনটু 2 পাই r মিনিট। তাহলে ব্যাস বরাবর যেতে কত লাগবে? অর্থাৎ ব্যাসটা কত আছে? 2r আছে, তাহলে 2r একক যেতে সময় লাগবে πx ইনটু 2r/100 ইনটু 2 পাই r মিনিট। তাহলে এখান থেকে পাই এবং পাই কেটে যাবে, 2 এবং 2 কেটে যাবে, r এবং r কেটে যাবে, তারপর পড়ে থাকবে x/100 মিনিট। এটা হচ্ছে অপশন বি। হয়ে গেল। এইবারে 3 নম্বরটা,
3 নম্বরে কি বলেছে, বলছে একটি বৃত্ত ওই যে একটা বৃত্ত একটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত আছে, অন্তর্লিখিত আছে মধ্যে মধ্যে আছে বা ভিতরে আছে। তাহলে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের ভিতরে আছে। এবার বর্গক্ষেত্রের বাহুটি যদি 10 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত? তাহলে আমাদের চিত্র অঙ্কন করে এই অঙ্কটা বুঝতে ভালো করে। ওই যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত আছে, তাহলে ভিতরে কে আছে? বৃত্তটা আছে এবং বাইরে আছে বর্গক্ষেত্র। তাহলে যদি এরকম একটা বর্গক্ষেত্র হয়, এরকম একটা বর্গক্ষেত্র আছে, এবার বর্গক্ষেত্রের ভিতরে আছে একটা বৃত্ত। তাহলে এরকম একটা বৃত্ত আছে। তো বলেছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে বলেছে এটি যদি একটা কেন্দ্র হয় তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত? তাহলে বর্গক্ষেত্রের বাহুটা আছে, বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে আমরা চিত্র দেখে বুঝতে পারছি যে বর্গক্ষেত্রের বাহুটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসটা কত হবে? এই যে বাহুটা এখান থেকে এইটুকুটা যতটুকুটা বৃত্তের ব্যাস বরাবর যদি আমরা সেমটাই আঁকি তাহলে কি একই রকম মান পাবো? অর্থাৎ বৃত্তের ব্যাসটা কত চলে আসছে? 10 সেন্টিমিটার আসছে। তাহলে অতএব অতএব বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, যেটা হচ্ছে অপশন এ। তাহলে বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম আমরা 10 সেন্টিমিটার। তারপর পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত আছে। তো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এর আগের অঙ্কটা ছিল আমাদের অন্তর্লিখিত, অন্তর্লিখিত বলতে মধ্যে, এবং এখানে আছে পরিলিখিত, পরিলিখিত বলতে বাইরের যে রেখাচিত্রটা। তাহলে একটি বৃত্ত আছে, একটা বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত আছে, মানে একটা বর্গক্ষেত্রের বাইরে দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা আছে। অর্থাৎ এরকম একটা বৃত্ত আছে, এই যে বৃত্ত আছে বৃত্তর মাঝে একটা বর্গক্ষেত্র আছে, এরকম একটা বর্গক্ষেত্র আছে। তো বলেছি যে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসটা কত হবে? তাহলে এটা যদি কেন্দ্র হয়ে যায়, এই অঙ্কগুলো একদম চিত্র দেখে বুঝে নিতে হবে। এটা যদি বৃত্তের কেন্দ্র হয়ে যায় তাহলে আমি যদি এখান থেকে একটা পরিধি পর্যন্ত একটা সরলরেখা টানি তাহলে এটা কি হয়ে গেল? ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এটাকে যদি আমি ব্যাসে পরিণত করি, অর্থাৎ এখান থেকে এইটুকু অঙ্কন করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের যে ব্যাস সেটা আসলে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এখানে কি পেলাম যে বৃত্তের যে ব্যাস সেটা আসলে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের বাহু যেহেতু দেওয়া আছে সেখান থেকে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা বের করা যাবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ একটা সূত্র জানা আছে আমাদের যে বাহু ইনটু √2 একক, অর্থাৎ বাহু আছে এখানে 5 √2 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা পেয়ে গেলাম আমরা 5√2, অর্থাৎ এই যে কর্ণ আছে সেটার মান পেয়ে গেছি। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে বর্গক্ষেত্রের যে কর্ণটা আছে সেটা আসলে কি? সেটা আসলে এই যে বৃত্ত আছে, পরিলিখিত যে বৃত্ত আছে সেটারই ব্যাস। তাহলে এখান থেকে আমরা आंसर পেয়ে যাব যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 5√2। তাহলে অতএব বৃত্তের ব্যাস = 5√2 সেন্টিমিটার, যেটা হচ্ছে আসলে অপশন এ হয়ে গেল। তারপরটা
প্রশ্নটা বলেছে যে একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া, তাহলে বলছে বৃত্তের যে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তরটা কত। তাহলে আমাদের চিত্র অঙ্কন করতে হবে যে এরকম একটা বলয় আছে, বৃত্তাকার বলয় যে এই ধরনের, এই যে বলয়টুকুটা আছে এটা হচ্ছে 5 মিটার চওড়া, 5 সেন্টিমিটার চওড়া। তাহলে অন্তর যে ব্যাসার্ধ আছে অর্থাৎ এইখান থেকে যে এই যে দৈর্ঘ্যটা আছে সেখান থেকে আর বাইরের যে বহির্ব্যাসার্ধটা আছে সেটার অন্তরটা কত। অন্তরটা বলতে সেখানে পার্থক্যটা কত, মাইনাসটা কত, মাইনাস করে কত আছে। তাহলে বহির্ব্যাসার্ধ থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি অন্তর্ব্যাসার্ধটা বিয়োগ করি, মানে বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধ যদি বিয়োগ করি তাহলে আমরা এই যে রাস্তাটুকু আছে সেটুকু পাচ্ছি। এই রাস্তাটুকু যতটা চওড়া সেটাই তো আসলে বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের তফাৎ। তাহলে বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধের অন্তরফল হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের অন্তর হলো 5 সেন্টিমিটার, যেটা আসলে অপশন এ হয়ে গেল। এবার আমাদের পরের অঙ্কটি করতে হবে। কুড়ি নম্বর গুলো প্রথম অঙ্কটা আছে যে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। মানে একটা অর্ধবৃত্ত আছে যেটার পরিধিটা দেওয়া আছে 36 সেন্টিমিটার, তাহলে অর্ধবৃত্তের যে ব্যাসের দৈর্ঘ্যটা আছে সেটা কত হবে। তাহলে এই ধরনের একটা অর্ধবৃত্ত আছে, তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে নেব যে আর একক। তাহলে মনে করি অর্ধবৃত্তটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। তাহলে অতএব অর্ধবৃত্তের পরিধি ইকুয়াল টু পাই আর প্লাস 2r সেমি। তাহলে এখানে অর্ধবৃত্তের পরিধিটা আমরা পেয়ে গেলাম পাই আর প্লাস 2r সেন্টিমিটার। এবার বইয়ে দেওয়া আছে যে অর্ধবৃত্তটির পরিসীমাটা হচ্ছে 36 সেন্টিমিটার। তাহলে এই যে পরিধিটা পেয়েছি আমরা সেখান থেকে এবং বইয়ে যে পরিধিটা আছে সেটার মান কি চলে আসবে, সমান চলে আসবে। তাহলে প্রশ্ন অনুসারে পাই আর প্লাস 2r ইকুয়াল টু 36। এবার এখান থেকে আমাদের আর এর মানটা বের করে নিতে হবে। তাহলে পাই এর মানটা আমরা বসিয়ে দেবো, আর পাই এর মান হচ্ছে 22/7r প্লাস 2r ইকুয়াল টু 36, আর লসাগু ছিল 7, তাহলে 22r প্লাস 7 × 14, 14r ইকুয়াল টু 36। তাহলে 22 এবং 14 36r বাই 7 इक्वल टू 36, और r इक्वल टू 36 इंटू 7 बाई 36। তাহলে উপরে 36 এবং নিচে 36 কেটে গেল,
তাহলে r ইকুয়াল টু 7, অর্থাৎ ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। কিন্তু চেয়েছে আমাদের এখানে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা, তাহলে অতএব অর্ধবৃত্তের ব্যাস ইকুয়াল টু তাহলে 2 ইনটু 7 সেন্টিমিটার ইকুয়াল টু 14 সেমি। তাহলে অর্ধবৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 14 সেন্টিমিটার। এরপর আমরা হচ্ছে পরিচালিত ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য অতিক্রম করবে? তাহলে যদি বৃত্তাকার ঘড়িটা এরকম হয় এবং তার একটা মিনিটের কাঁটা আছে যেটা আসলে হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে বলছে 90 ডিগ্রি কোণে মিনিটের কাঁটাটি কতটা পথ অতিক্রম করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে মিনিটের কাঁটাটা একবার ঘুরছে মানে কি, আসলে পরিধি বরাবর যদি একবার ঘুরে তাহলে টোটাল কতটা পথ অতিক্রম করেছে, তার নিজের পরিধিটা অতিক্রম করেছে। এবং সেই যে পরিধিটা অতিক্রম করেছে সেটা কত পায়ে করেছে, 1 পায়ে করেছে। এবার আমরা জানি যে মিনিটের কাঁটা 1 পা ঘুরে কত সময় লাগে, মানে 60 মিনিট সময় লাগে। এবং 1 পা ঘুরে মানে কত ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ একটি বৃত্তের কোণ অতিক্রম করে যেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এটার পরিধিটা বের করে নেব, যে মিনিটের কাঁটার দৈর্ঘ্য, তাহলে ঘড়িটির ব্যাসার্ধ সমান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে অতএব ঘড়িটির পরিধি ইকুয়াল টু 2π7 সেমি। তাহলে এখানে পাই মানে বসিয়ে দিতে ক্যালকুলেশন করব, তাহলে কত 2 ইনটু পাই মানে 22/7 ইনটু 7 সেমি। এখানে 7 এবং 7 কেটে গেল, তাহলে 22 ইনটু 2 মানে 44 সেন্টিমিটার। তাহলে এখানে মিনিটের কাঁটা একবার ঘুরছে মানে কত ডিগ্রি কোণ করছে, একবার ঘুরে আসা মানে কোণ করছে 360 ডিগ্রি। তাহলে যদি 360 ডিগ্রি অতিক্রম করতে পথ অতিক্রম করতে হচ্ছে 44 সেন্টিমিটার, তাহলে বলেছে 90 ডিগ্রি যে কোণটা আছে সেটা অতিক্রম করতে কতটা পথ তাকে অতিক্রম করতে হবে। তাহলে আমরা এটা ঐকিক নিয়মে বের করব। কি লিখব তাহলে, যে 360 ডিগ্রি ঘুরতে পথ অতিক্রম করে 44 সেন্টিমিটার, তাহলে 1 ডিগ্রি ঘুরতে পথ অতিক্রম করে 44/360 সেন্টিমিটার। এবং এখন বের করতে বলেছি যে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কতটা দৈর্ঘ্য ঘুরবে। তাহলে 90 ডিগ্রি ঘুরতে পথ অতিক্রম করে 44 ইনটু 90/360। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা উপরে করব। তাহলে এখানে আছে কত, 44 ইনটু 90/360। তাহলে এটা ক্যালকুলেশন করলে 0 এবং 0 কেটে যাবে, 4 9 34, 4 দিয়ে আবার 44 কাটলে 11, তাহলে পড়ে থাকবে 11 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা লিখে নেব যে অতএব 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা 11 সেন্টিমিটার 11 সেমি,
হলো। তাহলে পেয়ে গেলাম আমরা। পরের যে অঙ্কটা আছে সেটা আমরা 19 নম্বর অঙ্কের 2, 3 এবং 4 নম্বর অঙ্ক করলাম, অনেকটা সেই ধরনের। কি আছে সেটা? তিন নম্বরটা কি আছে এখানে? বলেছে কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাতটা কত। তাহলে একটু আগে আমরা দেখলাম যে অন্তর্বৃত্ত কি ধরনের হয়, আর বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত কি ধরনের হয় এবং বর্গক্ষেত্রের পরিবৃত্তটা কি ধরনের হয়। তাহলে এই তো অন্তর্বৃত্ত বলতে কি, তাহলে মধ্যে যে আছে অর্থাৎ বৃত্তের মাঝখানে আছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। আর পরিবৃত্ত বলতে কি বাইরের দিক থেকে অর্থাৎ কোন একটা বর্গক্ষেত্র, অর্থাৎ এরকম একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের অন্তরে আছে একটা বৃত্ত, এই ধরনের অনেকটা। তো বলেছে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাতটা কত। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে a একক। তাহলে মনে করি বর্গ ক্ষেত্রের বাহু ইকুয়াল টু a একক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এটা যদি একটা ব্যাসার্ধ এবং ব্যাসটা যদি অঙ্কন করে নিই, তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ বর্গক্ষেত্রের পরিবৃত্তটির ব্যাসের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের করে। তাহলে পরিবৃত্তটির আগে অন্তর্বৃত্তটা বের করবো। তাহলে অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্ত বলতে এটা অন্তর্বৃত্ত বলতে এটা, অর্থাৎ বৃত্তটা অন্তর আছে, তাহলে এর ব্যাসার্ধটা কত হবে? এর ব্যাসার্ধটা হবে আসলে বর্গক্ষেত্রের বাহু যেটা হবে তার অর্ধেকটা হবে। অর্থাৎ বাহু যদি a একক হয়ে থাকে তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে a/2 একক। এবং পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু পরিবৃত্তের, তাহলে আমরা যদি ব্যাসটা বের করি তাহলে সেটা আসলে ওই যে ভিতরে যে বর্গক্ষেত্র আছে তার কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে a√2। এটি যদি ব্যাস হয়ে যায় তাহলে ব্যাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ করতে তাহলে চলে আসে ব্যাসার্ধ, অর্থাৎ বাই 2 একক। তাহলে আমরা অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত দুটোরই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তাহলে তার অনুপাতটা কত হবে? তাহলে অতএব বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত উপর লিখব। অনুপাতটা হচ্ছে তার অন্তর্বৃত্ত দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি a/2 আর পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যটা হচ্ছে a√2/2। তাহলে এটাকে আমরা সাজিয়ে নেব, তারপরে ক্যালকুলেশন করব। ইকুয়াল টু a/2 ইনটু, এখানে হরটা উল্টে যাবে অর্থাৎ 2/a√2। তাহলে a এবং a কেটে যাবে, 2 এবং 2 কেটে যাবে, তাহলে 1/√2 অর্থাৎ 1:√2। তাহলে অন্তর্বৃত্ত বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত চলে আসবে 1:√2।
4 নম্বরটা বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তো 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য অতিক্রম করবে? তাহলে এটা অনেকটা ওই 2 নম্বর যে অঙ্ক করেছিলাম সেটার মতো। অর্থাৎ এরকম একটা বৃত্তাকার ঘড়ি আছে যার মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তো বলেছে 15 মিনিটে কাঁটাটি কতটা দৈর্ঘ্য ঘুরবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের কি করে বের করতে হবে, পরিধিটা বের করে নেব। পরিধিটা কত হবে? তাহলে অতএব ঘড়িটির ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি। তাহলে অতএব ঘড়িটির পরিধি ইকুয়াল টু 2 পাই ইনটু 7 সেন্টিমিটার ইকুয়াল টু 2 ইনটু 22/7 ইনটু 7 সেমি। তাহলে 7 এবং 7 কেটে গেল, তাহলে হয়ে গেল 44 সেমি। তাহলে তার পরিধিটা বের করে নিয়েছি আমরা 44 সেন্টিমিটার। পরিধি বের করা মানে যখন মিনিটের কাঁটাটি একবার সম্পূর্ণ ঘুরছে তখন তার পথ অতিক্রম করতে 44 সেন্টিমিটার। এবার একবার পথ অতিক্রম করা মিনিটের মানে কত মিনিট অতিক্রম করছে? মিনিটের কাঁটা একবার অতিক্রম করা মানে 60 মিনিটে করে। তাহলে 60 মিনিটে যদি এতটা পথ অতিক্রম করে তাহলে 15 মিনিটে কতটা পথ অতিক্রম করে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 60 মিনিটে পথ ঘুরে 44 সেমি। তাহলে 1 মিনিটে পথ ঘুরে 44/60 সেমি। আর বলেছে কত? 15 মিনিটে পথ ঘুরবে তাহলে 44 ইন্টু 15/60। তাহলে 15 4 15 60 4 11 অর্থাৎ 11 সেমি। তাহলে তাহলে 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? তাহলে অতএব 15 মিনিটে কাঁটাটি 11 সেমি পথ ঘুরবে। হয়ে গেল। তাহলে লাস্ট যে অঙ্কটা আছে সেটা করবো আমাদের কথা। লাস্ট অঙ্কটা কি আছে? বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের যে পরিসীমা আছে তার অনুপাতটা কত? তাহলে কি বলেছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা আছে এবং বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান আছে। তাহলে আমরা ধরে নেব যে বৃত্তটির ব্যাসার্ধ আগে ধরে নেব। তাহলে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। তাহলে তার ব্যাসটা হয়ে যাবে 2r একক এবং বৃত্তের পরিধিটা হয়ে যাবে তাহলে পরিধিটা হলো 2 পাই r একক। এটা হয়ে গেল বৃত্তটির। এবার বলেছে বৃত্তের যে ব্যাসটা আছে সেটা দৈর্ঘ্য এবং যে বর্গক্ষেত্রটা আছে তার বাহু দৈর্ঘ্যটা হচ্ছে সমান। তার বৃত্তের ব্যাসটা যদি 2r একক হয়ে যায় তাহলে বর্গক্ষেত্রের বাহুটাও কত হয়ে যাবে? 2r একক হবে। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2r একক হয়ে গেল। তাহলে যদি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি 2r একক হয়ে যায় তাহলে তার পরিসীমাটা কত হবে? তাহলে অতএব
বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু হয়ে যাবে বর্গক্ষেত্রের পরিসীমা জানি 4 ইনটু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 4 ইনটু 2r একক ইকুয়াল টু 8r একক। এবার বলেছে যে বৃত্তটির যে পরিধি বেড়ে গেছে, বৃত্তের পরিধি বেড়ে গেছে এবং বর্গক্ষেত্রের পরিসীমাটাও বেড়ে গেছে। তা বলেছে যে তাহলে যে পরিসীমা দুটি আছে তাদের অনুপাতটা কত হবে। তাহলে অতএব বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত ইজ ইকুয়াল টু, তাহলে বৃত্তের আমরা পরিধিটা পেয়ে গেছিলাম 2 পাই আর বর্গক্ষেত্রের অনুপাত পেয়ে গেছি 8 আর। এবার আমরা পায়ের মানটা বসিয়ে দেবো। তাহলে ইকুয়াল টু 2 ইনটু 22 ইনটু r বাই 8 ইনটু 7 ইনটু r। তাহলে r এবং r কেটে গেল, 2 দিয়ে গেলে এটা 4, আবার 2 দিয়ে গেলে এটা 2, এটা 11, অর্থাৎ 11 বাই 14। তখন পেয়ে গেলাম 11:14। তাহলে বৃত্ত এবং বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত হয়ে গেল 11:14। তাহলে বৃত্তের যে পরিধি সেই চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হলো। তোমরা তাহলে বাড়িতে ভালো করে এটাকে বারবার রিভাইজ করে এর পরবর্তী ভিডিও আমরা তাড়াতাড়ি আপলোড করব।